আমি বলবো না, আপনারাই তখন ওই ভদ্রলোক সব এই ব্যাপারে গুরুমার সব শুনলেন। গুরুমার শোনার পরে এখান থেকে ডাকলেন একদিন, ওর কে কোথাও তাকে ডাকলেন, আর উনি ফোন করলেন পদ্মনাথকে ফোন করলেন, কারণ পদ্মনাথে চলে গেলেন। দেখছি আমি বসে আছি, আর আমাকে দেখবার মাথা খারাপ, হ্যাঁ ওই লোকগুলো আছে। তো বলছে, ওদেরকে বলছে আপনারা ঘোড়া ঘাস খাচ্ছেন, কি কথা বলছে পদ্মনাথ, আমি কথা শুনতে পাচ্ছি। তখন আমি কিছু বলছি না, পুরোহিত বলছেন এনাদের প্রত্যেকের নাম লিখো, নাম লিখে এই ডিশটা আমাকে দাও, আর আগামী যেদিন যে দীক্ষা হবে ইনাদেরটা যেন আগে হয়, ইনাদেরটা আগে হয়। তখন ওনারাও খুশি হলেন, আর গুরু মহারাজ তো বলেই দিলেন ডিশটা। কিন্তু পদমিত্র তো মাথা খারাপ হয়ে গেল যে এই সালা লাইনটা কাট করেছে এই লোকটা। হ্যাঁ, তো তখন ওনারা চলে এলেন। তা আপনারা রামচরণের সঙ্গে পরিচয় কতদিন থেকে হয়েছে আমাদের? বলছে আমাদের সঙ্গে পরিচয় বেশি দিন, আমাদের কোনো পাঠ করতে গেছিলাম, পাঠ করতে গিয়ে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে। তখন আমরা বলেছিলাম আমরা গুরু মহারাজের সঙ্গে দেখা করতে চাই, কী করে দেখা হয়, তাই উনি দেখা করতে ওনারা খানিকটা এড়িয়েছে। তো দেখা করে আমাদের লাভই হলো যে আমাদের আগামী দীক্ষাটা হয়ে যাবে। আপনাদের বলছিলেন দীক্ষাটা বন্ধ হয়ে যাবে, এখন তো জানলাগুলো সবই হচ্ছে, আমাদেরই দিচ্ছেন না। তো ঠিক আছে, তখন পদ্মনাথ ওইখানকার যিনি প্রচারক ওনাকে বলে দিলেন শক্ত করে যে দীক্ষা হবে সবারই, কিন্তু এই 17 জনের নাম আগে কেটে ফেলা, এদের দীক্ষা কোনোদিনই হবে, এদের দীক্ষা কোনোদিনই হবে, যেটাও হতো আর হবে না, মানে এটা হলো মানে পাওয়ার কথা। তখন যেদিন দীক্ষার সময় হয়েছে সবাইকে খবর করেছে, ওনারাও এসছে, ওনারাও খবর পায়নি, তাও এসছে। তারপরে আসার পরে দেখছে ওদের নাম, তখন গুরু মহারাজ জিজ্ঞাসা করেছে, গুরু মহারাজ তত মনে নেই গুরু মহারাজ, ওরা আমাকে বলেছে প্রভু আমাদের নাম নেই, দীক্ষা যে হবে লিস্টটা আমাদের নাম নেই, নাম এক্ষুনি চলে যাবে, চিন্তা করবো। আমি গুরু মহারাজ থেকে চুপ করে বলে দিলাম এই ব্যাপারে ওদের নাম করে দেওয়া হয়েছে। গুরু মহারাজ তখন ওই ডাকলেন গাইজুকে, এনাদের নামগুলো লিখো। তারপরে ওনাদের আগে দিলেন গুরু মহারাজ দীক্ষা, তারপরে শুরু করলেন বাকি। হ্যাঁ, যখন দীক্ষা হয়ে গেল তখন সমস্ত রাগটা পড়ে গেল আমাদের। এই লোকটাকে যে কোনোভাবে হোক আমরা মায়াপুর থেকে সাইড করি, একদম সে ক্ষমতা পদ্মনাথ দিই। কারণ পদ্মনাথের থেকে আমি 18 বছরের সিনিয়র, আমার থেকে 18 বছরের বিয়ে। হ্যাঁ, যখন আমি নামটা ছিলাম তখন এইসব কেউ ছিল না, তাহলে ছিল গোড়াচাঁদ আর গৌরাঙ্গ। আমি গৌরাঙ্গ সাহেব মহারাজ তখন সাদা কাপড় পরতো, লাল হয়ে যায়, তার আগে গোড়াচাঁদ লাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গোড়াচাঁদ তখন লাল, তখন এই সাদা। হ্যাঁ, গোড়াচাঁদ সিনিয়র। কত সালে মহারাজ লাল হয়েছে? লাল হয়েছে মহারাজ মনে হচ্ছে, আমার মনে হয় 1982 এর দিকে, 82 বা 3, 82 বা 3, আর আমি 84 থেকে আছি। হ্যাঁ, তো এই তো ব্যাপার। তো আর গোরাঙ্গ সাহেব মহারাজ কিছু পারতেন না, উনি পড়াশোনাও কম, আর উনি খেতেন আর ঘুমাতেন বেশি, করতলা বাজাতে পারতেন না, গানও করতে পারতেন না, আর ভাষাও কর্কশ। হ্যাঁ, তো যাক গুরু মহারাজের অপার কৃপা, উনি একটা জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, আসেন বাবু, দেখতে ওরা দিবে, আর আমি এভাবে করে দিচ্ছি। আর গুরু মহারাজ আমাকে, গুরু মহারাজকে বললাম, আপনি কৃপা করুন, আপনার কথা ওরা শুনছে না, আপনার মতের বিরুদ্ধাচরণ করছে, এটা তো আপনার বাইরে আপনার জয়গান হচ্ছে। হ্যাঁ, আমি কথাটা বলতে পারছি না আপনাকে, কিন্তু গুরু মহারাজ আপনি দীক্ষাটা দিয়ে শেষ করুন। আমি দেওয়ার জন্য বসে আছি, বলছে আই এম সিটিং ডাউন হিয়ার টু গিভ ইনিশিয়েশন, আই এম গুরু। তো ওরা আমার কথা শুনছে না, বলছে ওরা আমার কথা কেউ শুনছে না, কোনো অথরিটি আমার কথা শুনছে না, আমাকে পাত্তাই দেয়, বলছে রোজ বলছে। চিন্তা করো না, তাহলে এদের কি হবে? এদের কি এরা যত গুরু ভক্তি দেখাচ্ছে, আমাকে বলে ওরা উনি গুরুদ্রোহী। আমি গুরুদ্রোহী না তুই গুরুদ্রোহী? হ্যাঁ, এটা শুনতে হবে।
এটা পকেটে 2 টাকা আছে, তুমি ছিল